কাল শুরু বাংলা নববর্ষ 1432 সর্বজনীনভাবে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবক শনাক্ত। চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর। 10টি ইকোনমিক জোন বাতিল, নেপালের জন্য আলাদা জোন হচ্ছে। শাহজালালের থার্ড টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার। শিল্প বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ইউনিটে বাড়ল 33%। ক্যাপটিভের গ্যাসের দাম হচ্ছে 42 টাকা, শিল্প খাতে ইউনিট প্রতি 40 টাকা। গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে যাত্রা জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলেছেন সালাউদ্দিন আহমেদ। নৌকা ভাসানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি মান্নার। শিশু আসিয়া হত্যা মামলায় আদালতে চার্জশিট, মেঘনা আটকে হাইকোর্টের রুল। গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক না হলেও যথেষ্ট অভিযোগ রয়েছে দাবি আইন উপদেষ্টার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। কাল শুরু বাংলা নববর্ষ 1432, বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ কাল। উদযাপনে সকল প্রস্তুতি সম্পন্ন। বর্ষবরণের অনুষ্ঠানে কোনো ঝুঁকি না থাকলেও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। জানান, চারুকলায় ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবককে শনাক্ত করা হয়েছে। আর র্যাব মহাপরিচালক একেএম শহীদুর রহমান জানান, বর্ষবরণকে ঘিরে কেউ যেন অপপ্রচার চালাতে না পারে সেজন্য সাইবার নজরদারি বাড়ানো হয়েছে। এসএম ফয়েজের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলা নববর্ষ বরণে প্রস্তুত রমনার বটমূল। ছায়ানটের তদারকিতে চলছে বর্ষবরণ অনুষ্ঠানের শেষ মুহূর্তের মহড়া। এমন সময় বোমা বিস্ফোরণ। তাৎক্ষণিক পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইনশৃঙ্খলা বাহিনী তা যাচাইয়ে পুলিশের এমন মহড়া, যা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে বর্ষবরণের নিরাপত্তা সাজানো হয়েছে। নিরাপত্তায় কোনো ঘাটতি নেই বলেও দাবি তার। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি। সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, এটিইউ আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। ডিএমপি কমিশনার জানান, চারুকলায় ফ্যাসিবাদের মোটিভে আগুন দেওয়া যুবককে শনাক্ত করা হয়েছে। যে কোনো মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হবে। আমরা অত্যন্ত ক্লোজ, খুব নিকটে পৌঁছে গেছি এই মামলাটি ডিটেকশনের ক্ষেত্রে এবং দুর্বৃত্তদের অ্যারেস্ট করতেও সক্ষম হবে ইনশাআল্লাহ। পুলিশের পর রমনা বটমূল পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক। বিভিন্ন প্রস্তুতি দেখে গণমাধ্যমকে জানান, গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিম কাজ করছে। আমরা সাইবার ওয়ার্ল্ডেও মনিটরিং করতেছি, যাতে এই সাইবার ওয়ার্ল্ডেও কেউ যাতে এই অনুষ্ঠানের বিষয়ে কোনো প্রকার অপপ্রচার চালাতে না পারে। এছাড়া এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম হয়। সাধারণ মানুষের নিরাপত্তার পাশাপাশি মা, বোন এবং শিশু এবং যারা বয়স্ক তাদের নিরাপত্তা দিকেও আমরা বিশেষভাবে নজর রাখব। ঢাকাসহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। এদিকে ফ্যাসিবাদের দোষরদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগ সরকার এইটা বজায় রাখছে যে তার পরীক্ষিত দালালদের দিয়ে যে এখান থেকে যেন কখনোই সরকার বিরোধী কোনো কিছু আমরা করতে না পারি। কিন্তু সরকার বিরোধী কোনো কিছু না করা দায় যদি বর্তাতে হয়, তাহলে এটা বাংলাদেশের সকল প্রতিষ্ঠান সকল কিছুর উপরেই যাবে, আদালতেও যাবে। অন্যদিকে বাংলা নতুন বছরের মূল আয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আনন্দ শোভাযাত্রার প্রস্তুতিও শেষ পর্যায়ে। শোভাযাত্রার আগ পর্যন্ত চলবে রং তুলির কাজ। সবকিছু ঠিক থাকলে সোমবার সকাল 9টার আগেই শুরু হবে এবছরের আনন্দ শোভাযাত্রা। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, পহেলা বৈশাখ বাংলাদেশের মানুষের সম্প্রীতির অন্যতম প্রতীক। তাই প্রত্যেককে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী সর্বজনীন এই উৎসবে অংশ নিতে আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সম্প্রীতি ভবন উদ্বোধন করে সবাইকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছাও জানান প্রধান উপদেষ্টা। এদিকে সেনাপ্রধান আশ্বস্ত করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে যা করা দরকার তাই করবে সেনাবাহিনী। রিপোর্ট সৈয়দ আব্দুল মহিতের।
রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে উদ্বোধন হলো সম্প্রীতি ভবনের। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন এ অনুষ্ঠানের আয়োজন করে। বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে সম্প্রীতি ভবনটি। বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মত বিনিময় অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা বলেন, নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যে দেশের সবাই এক পরিবারের সদস্য। নানা মত, ধর্ম, রীতিনীতির মধ্যেও আমরা সবাই এক পরিবারের সদস্য। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। তিনি বলেন, আন্তর্জাতিক বৌদ্ধ বিহার বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির অন্যতম নিদর্শন। প্রতিষ্ঠার পর থেকে এটি বৌদ্ধ ধর্মাবলম্বী সহ বাংলাদেশের জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, মতভেদ থাকলেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। গৌতম বুদ্ধের বাণীর এখন এই বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি, বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু অবশেষে আমরা সবাই সবাইকে যেন শ্রদ্ধা করি। সমগ্র দেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য যা কিছু করতে হয় সেটা আমরা করতে সবসময় সদা প্রস্তুত থাকব। পার্বত্য চট্টগ্রামের শান্তি প্রতিষ্ঠায় সবকিছু করতে সেনাবাহিনী প্রস্তুত বলেও জানান সেনাপ্রধান। চিটাগং হিল ট্র্যাক্টসে পার্বত্য চট্টগ্রামে যেন শান্তি বিরাজ করে, তার জন্য যা কিছু করতে হয় আমরা করতে রাজি আছি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণ অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। রবিবার সন্ধ্যা 7:30টার দিকে মিছিল নিয়ে আয়োজকদের সামনে ডিসি হিলের মঞ্চে ভাঙচুর চালানো হয়। আয়োজকরা অভিযোগ করেন, 40 থেকে 50 জনের একটি দল স্বৈরাচারের দালালেরা হুঁশিয়ার সাবধান স্লোগান দিয়ে মিছিল নিয়ে ডিসি হিলের ভেতর ঢুকে পড়ে, তারপর মঞ্চে ভাঙচুর চালায়। এ সময় মিছিলকারীরা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত ডিসি হিলে বর্ষবরণের কোনো অনুষ্ঠান করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ার করে। এই অবস্থায় আয়োজক সংগঠন সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সংগঠকরা ডিসি হিলে বর্ষবরণের অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নেন। এর আগে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্মিলিত বাংলা নববর্ষ উদযাপন মঞ্চ চট্টগ্রাম নামে একটি সংগঠন মানববন্ধন করে। এতে অভিযোগ করা হয়, চট্টগ্রামের ডিসি হিল ও সিআরবিতে পহেলা বৈশাখ উদযাপনের নামে শেখ হাসিনার দোসরদের পৃষ্ঠপোষকতা করা হচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিডা ও বেজার বৈঠকে অবকাঠামো ও সুবিধা না থাকায় 10টি ইকোনমিক জোন বাতিলের সিদ্ধান্ত হয়। সেই সাথে নেপালের জন্য একটি আলাদা ইকোনমিক জোন তৈরির নির্দেশও দেন প্রধান উপদেষ্টা। জানান, বিনিয়োগকারীদের ওয়ান স্টপ সার্ভিসের সব সেবা দেওয়া হবে অনলাইনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের বিস্তারিত তুলে ধরার পাশাপাশি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে বেজা ও বিডার বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রতিষ্ঠান দুটির চেয়ারম্যান আশিক চৌধুরী। তিনি জানান, বিনিয়োগ সম্মেলনে সরকারের ব্যয় হয়েছে 1,45 লাখ টাকা। এর সুফল 2025-26 সাল নাগাদ পাওয়া যাবে বলে তিনি আশা করছেন। জানান, সেপ্টেম্বর-অক্টোবরের মধ্যে বে টার্মিনাল স্থাপনে বিদেশি কোম্পানি চূড়ান্ত হবে। ব্রিফিংয়ে জানানো হয়, বিনিয়োগকারীদের যে কোনো সার্ভিস এখন থেকে হবে অনলাইনে। ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেইটাকে ইনভেস্টমেন্ট এই যে অনেকগুলো যে প্রায় 8টা এজেন্সি এটা নিয়ে কাজ করে ডিপার্টমেন্ট, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছে। নেপালের জন্য একটা ইকোনমিক জোন। বাংলাদেশে কোনো সামুদ্রিক পোর্ট নেই, সো লেটস স্টার্ট উইথ দ্যাট। আমরা বে টার্মিনাল নিয়ে অনেক দিন ধরে কথা বলছি। সিঙ্গাপুরের একটা কোম্পানি আছে, দুবাইয়ের একটা কোম্পানি আছে, পিএসএ এবং টিপি ওয়ার্ল্ড, তারা অনেক দিন ধরে চেষ্টা করছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এই সেপ্টেম্বর-অক্টোবর মাসের মধ্যে আমরা বে টার্মিনাল ইস্যুটা রিজলভ করে আমরা একটা সিগনিফিক্যান্ট মাইলস্টোন ক্রস করব।
এফডিআই বাড়াতে প্রবাসীদের প্রণোদনার মডেল নিয়ে কাজ করছে সরকার। ভবিষ্যতে ইকোনমিক জোন তৈরির ক্ষেত্রে সব মন্ত্রণালয়কে সংযুক্ত করা হবে। দিয়ে আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন। সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক হওয়ার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা উই আর ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিঙ্ক ইটস নেসেসারি। যে কটা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। থার্ড টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেজন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। ট্রান্সশিপমেন্ট বাতিল হওয়ায় দেশের বিমানবন্দরগুলোর সক্ষমতা বাড়ানোর উপর জোর দেওয়ার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে যাত্রা কিংবা নির্বাচনের কথা বলে ধোঁয়াশা তৈরি করা জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয়। এদিকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ডক্টর ইউনূসের জনপ্রিয়তার ওপর ভর করে কেউ যদি প্রত্যাশায় ভাসতে চান সেটা ভালো হবে না। এদিকে নির্বাচন নিয়ে যত বেশি অস্পষ্টতা তত বেশি ষড়যন্ত্র বাড়বে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক। আহমেদ সরওয়ারের রিপোর্ট। নতুন রাজনৈতিক দলের রূপান্তরের জন্য জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ। এতে প্রধান অতিথি বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মাওলানা ভাসানীর প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি বলেন, নির্বাচনের কথা বললেই অনেকেই বলতে শুরু করেন 5 বছরের জন্য ডক্টর ইউনূসকে চান। কোনো উপদেষ্টা নিজেদেরকে নির্বাচিত দাবি করছেন বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। যে নির্বাচনের কথা বললেই এই রকম সমালোচনা যেন আর চোখে দেখা যায় না, কিন্তু গণতন্ত্রের কথা বলে আপনারা গণতন্ত্রের যাত্রা শুরু করবেন, নির্বাচনের কথা বলে নির্বাচন নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করবেন, এটা কি গণতন্ত্রের জন্য শুভ? এটা কি গণ অভ্যুত্থানের প্রত্যাশা ছিল? এটা কি গণ অভ্যুত্থানের জন আকাঙ্ক্ষা ছিল? নির্বাচনের জন্য, যে ভোটাধিকারের জন্য, যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফেসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন। সভায় গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, ডক্টর ইউনূস 5 বছর থাকুন অনেকেই চান, কিন্তু তিনি নিজে কি চান এমন প্রশ্ন তাদের। দেশের রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতিকে ঘোলাটে করবার জন্য এই সস্তা জনপ্রিয়তার উপরে যারা নৌকা ভাসাবার চেষ্টা করছেন তাদেরকে আমি বিনীত অনুরোধ করব এই পথ থেকে সরে আসেন। নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা? নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন, ডিসেম্বরে এই নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন। যত বেশি নির্বাচন অস্পষ্টতা হচ্ছে, ঘরে বাইরে তত বেশি নাশকতার আশঙ্কা বাড়ছে, ষড়যন্ত্রের ছকটা বাড়ছে। এদিকে দুপুরে চারুকলা ইনস্টিটিউটে বর্ষবরণের প্রস্তুতি দেখতে গিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 5 আগস্টের পর যে মুক্ত বাতাস তৈরি হয়েছে সেই মুক্ত পরিবেশে প্রাণবন্ত গণতন্ত্রের প্রত্যাশা সবার। সংস্কার তো চিরস্থায়ী বন্দোবস্ত নয়, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট নয়, সংস্কার চলমান প্রক্রিয়া। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। শিল্প ও বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ইউনিটে 33% বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি রোববার এক সংবাদ সম্মেলনে দাম বৃদ্ধির এই ঘোষণা দেন। কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ জানান, ক্যাপটিভ বা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম 31.5 টাকা থেকে বেড়ে হবে 42 টাকা। শিল্প খাতে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিট 30 টাকা থেকে বেড়ে 40 টাকা। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। প্রাকৃতিক গ্যাসের মূল্য নির্ধারণে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। রবিবার সংস্থাটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, নতুন শিল্পের পাশাপাশি এখন যারা অনুমোদিত লোডের বেশি গ্যাস ব্যবহার করছেন সেসব শিল্প প্রতিষ্ঠানকে ইউনিট প্রতি 30 টাকার পরিবর্তে 40 টাকা দরে বিল দিতে হবে। আমরা জানি যে এটা শিল্পে যেখানে 30 টাকা বর্তমান রেট, সেখানে পেট্রোবাংলা অথবা তার বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব করেছিল 75 টাকা 72 পয়সা বা 75.72 টাকা, এবং যেখানে ক্যাপটিভ বিদ্যুতের জন্য 31 টাকা 50 পয়সা সেখানে প্রস্তাব করেছিল তারা 75.72 টাকা। এই প্রস্তাবিত বৃদ্ধির হার ছিল প্রায় 150 ভাগ, অর্থাৎ 30 টাকার জায়গায় 75 টাকা। অংশীজনের বক্তব্য এবং বাস্তব অবস্থা বিবেচনায় কমিশন নতুন প্রতিশ্রুত বিদ্যমান গ্রাহকের জন্য, বিদ্যমান বলতে যারা অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহার করবে তাদের জন্য প্রস্তাবিত যে 150% বৃদ্ধি ছিল তার পরিবর্তে আমরা 33%
প্লাস মাইনাস বাড়ানোর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। নতুন এই দর চলতি এপ্রিল মাসের বিল থেকেই কার্যকর হবে বলে জানান জালাল আহমেদ। তিনি বলেন, এরই মধ্যে কমিশন সিদ্ধান্ত নিয়েছে পেট্রোবাংলা পিডিবির অধীনে লাইসেন্সি সমস্ত কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। এটি একটি সুযোগও তৈরি করবে বলে মনে করেন তিনি। আমার ধারণা যে এটা একটা নতুন ধরনের একটা সুযোগও সৃষ্টি করবে। একটা বিকল্প জ্বালানির বিষয়ে যারা নতুন শিল্পে যারা নতুন আসবে তারা বিকল্প জ্বালানির বিষয়ে চিন্তা করতে পারবে। একটা সুযোগও এখানে তৈরি হলো। তারা যদি সিস্টেম লস কমাতে পারে, নিঃসন্দেহে এখানে যেটা ওই টাকার প্রশ্নটা আসছিল যে যদি 75 টাকা হতো তাহলে 3240 কোটি টাকার একটা আয় তারা চিন্তা করেছিলেন। আসলে কি পরিমাণ নতুন কানেকশন হবে তার উপর নির্ভর করবে এই আয়টা। এখানে 40 টাকা করাতে আসলে নিঃসন্দেহে আয়টা ওই অনুপাতে কমে যাবে এবং গ্যাপটা পূরণের জন্য নির্ভর করতে হবে মূলত তাদের ব্যবস্থাপনার দক্ষতার উপরে। প্রতিশ্রুত গ্রাহকদের অর্ধেক বিল বিদ্যমান দরে অর্ধেক 75.72 টাকা করার প্রস্তাব করেছিল পেট্রোবাংলা। অন্যদিকে নতুন শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম ইউনিট প্রতি যথাক্রমে 30 ও 31.75 টাকা থেকে বাড়িয়ে 75.72 টাকা করার প্রস্তাব করা হয়েছিল। সেই প্রস্তাবে পেট্রোবাংলা তাদের প্রস্তাবে জানায়, দাম না বাড়ালে বছরে প্রায় 16,000 কোটি টাকা ঘাটতি হবে। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলায় 4 জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। ঘটনার প্রায় 1 মাস পর মাগুরা বিচারিক আদালতে এই চার্জশিট দাখিল করা হলো। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী জানান, এ মামলায় অভিযুক্ত 4 জন আসামির বিরুদ্ধেই মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মতিনের আদালতে বিকেল 4:30টায় চার্জশিট দাখিল করা হয়। চার্জশিটে নিহত আসিয়ার ভগ্নিপতি সজীব শেখ ও তার ভাই রাতুল শেখ হত্যার হুমকি ও ভয়ভীতি এবং হিটু শেখের স্ত্রী জায়দা খাতুনের বিরুদ্ধে তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গত 5 মার্চ মাগুরা শহরের নিজামদুল আলী গ্রামে বোনের বাড়িতে ধর্ষণের শিকার হয়ে গুরুতর অসুস্থ হয়ে 8 বছরের শিশু আসিয়া। এই ঘটনায় শিশু আসিয়ার মা আয়েশা খাতুন বাদী হয়ে 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় ধর্ষণ মামলা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 13 মার্চ তার মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে ও আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাগুরা সহ সারা দেশে ব্যাপক আন্দোলন হয়। আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, মডেল মেঘনা আলমের ব্যাপারে বিভিন্ন মানবাধিকার সংস্থার বক্তব্য বিশ্লেষণ করা হচ্ছে। গ্রেফতারের প্রক্রিয়া ঠিক হয়নি, তবে তার বিরুদ্ধে অপরাধের যথেষ্ট প্রমাণ রয়েছে। সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। আইন উপদেষ্টা আরও বলেন, নিবর্তনমূলক আইনের ক্ষেত্রে সংস্কার কমিশনের সুপারিশ দেখা হবে। বাংলাদেশ ব্যাংকের অর্থ পাচার নিয়ে করা রিভিউ কমিটির বৈঠক হয়েছে। তিনি জানান, $2 বিলিয়ন লুট করার পরিকল্পনা করেছিল আগের সরকার। সেখানে $88 মিলিয়ন চুরির তথ্য পাওয়ার কথা জানান তিনি। এর মধ্যে $66 মিলিয়ন এখনও ফেরত আনা সম্ভব হয়নি। ফরাসুদ্দিনের তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের ব্যাপারে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান আসিফ নজরুল। আইন উপদেষ্টা আরও জানান, গত 16 বছরে দায়ের করা 7,184টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। আসিয়া ধর্ষণ মামলার চার্জশিট জমা হলে 90 দিনের মধ্যে বিচার সম্ভব বলেও আইন উপদেষ্টা জানান। ওনার যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধের প্রেক্ষিতে যথাযথভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ, প্রায় $88 মিলিয়ন, রাইট, স্ক্যামের মাধ্যমে এখান থেকে হ্যাকিং বলা হয়, স্ক্যাম বলা হয়, চুরি বলা হয়, বাংলাদেশ ব্যাংক থেকে লুট করা হয়েছিল। অত্যন্ত গুরুতর এবং জঘন্য একটা ফিনান্সিয়াল ক্রাইম এবং বাংলাদেশ বিরোধী অনেক বড় ষড়যন্ত্র। কিন্তু এটার তদন্ত করতে গিয়ে তৎকালীন সরকারের আমলে সীমাহীন গাফলতি করা হয়েছে। সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছিল, সুনির্দিষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল সিআইডি থেকে আমরা যেটা জানেছি যে বাংলাদেশ ব্যাংকের যারা এটার সাথে ইনভলভ আছে তাদের নাম যেন অভিযোগপত্রে না দেওয়া হয়, এই ধরনের ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাদেরকে। বিশেষ ক্ষমতা আইনে মডেল অভিনেত্রী মেঘনা আলমের 30 দিনের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। রবিবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না খালিদের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেন। মেঘনা আলমকে আটকের প্রক্রিয়ার বৈধতা নিয়ে তার বাবা বদরুল আলম রিট দায়ের করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। তিনি বলেন, রুলে হাইকোর্ট জানতে চেয়েছেন মেঘনা আলমকে 30 দিনের আটক
রাখার আদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, কেন তাকে মুক্তি দিতে নির্দেশ দেওয়া হবে না এবং কেন তাকে গ্রেফতার ও আটকের প্রক্রিয়াটি অসাংবিধানিক ও মৌলিক অধিকার পরিপন্থী ঘোষণা করা হবে না। রাখা হয়েছে, এটা অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার আমাদের জন্য যে একটা 30 বছরের একজন নারীকে এখনই আটক আদেশ দেওয়া হচ্ছে। যদি সে কোনো কিছু করে থাকে সেটার জন্য সবসময় ব্যবস্থা নেওয়া যেতে পারে সাধারণ আইনে, কিন্তু কেন একজনকে এইভাবে আটক করা হবে এবং যে প্রক্রিয়াটা অনুসরণ করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বেআইনি। 2 সপ্তাহ রুল জারি করেছে, 2 সপ্তাহের মধ্যে রাষ্ট্রপক্ষে এখানে জবাব দিতে হবে যে কেন তারা এইভাবে আটক প্রক্রিয়া চালিয়েছে এবং কেন এরকম আটক আদেশটা জারি করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে রাজউক থেকে 60 কাঠা প্লট গ্রহণের পৃথক 3 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সহ 58 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। দুদকের চার্জশিট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী নির্ধারিত সময়ে আদালতে হাজির না হলে তাকে পলাতক দেখিয়ে আইনি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। রিপোর্ট ফরুক বাবুর। রাজধানীতে প্লট থাকার পরেও নিয়ম ভেঙে পূর্বাচল নতুন শহরে 2022 সালে 10 কাঠা করে 6টি প্লট বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষমতার প্রভাব খাটিয়ে অবৈধভাবে প্লট গ্রহণ করায় চলতি বছরের জানুয়ারিতে শেখ হাসিনা, শেখ রেহানা ও তাদের সন্তানসহ সংশ্লিষ্ট মন্ত্রী এবং কর্মকর্তাদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালতে 10 মার্চ চার্জশিট দাখিল করে দুদক। তা গ্রহণ করে সংশ্লিষ্ট 58 জন আসামির বিরুদ্ধে 4টি মামলায় রবিবার গ্রেফতারি পরোয়ানা জারি করে বিচারিক আদালত। এছাড়া শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে চার্জশিটের শুনানি 15 এপ্রিল। গুলশানেও তাদের নামে প্লট বরাদ্দ আছে, সেগুলিকে গোপন রেখে তারা এই অন্যায়ভাবে বেআইনিভাবে এই বরাদ্দটা নেয়। এর পরিপ্রেক্ষিতে এই মামলাগুলো দায়ের করা হয়। আজকে তদন্তকারী কর্মকর্তাকে শুনানি করার পর বিজ্ঞ আদালত চার্জশিট গ্রহণ করেন এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীর দুর্নীতির বিরুদ্ধে দুদকের তদন্ত চলমান রয়েছে। তার বেশ কয়েকটি দুর্নীতির প্রমাণ পাওয়ায় তা আদালতে চার্জশিট হিসেবে জমা দিয়েছে সংস্থাটি। টিউলিপ সিদ্দিকী যথাসময়ে আদালতে উপস্থিত না হলে তাকে পলাতক দেখিয়ে যথাযথ পদক্ষেপ নেবে দুদক। বিজ্ঞ আদালতে যদি তিনি হাজির না হয়ে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না নেন তাহলে তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম শুরু করা হবে। প্লট জালিয়াতির মামলায় টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিচারিক আদালত। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। নতুন বাজেটের কর কাঠামো বিনিয়োগ বান্ধব করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে কর্পোরেট কর ও আয়কর কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। অনুষ্ঠানে এবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু সরকারকে বেকায়দায় ফেলতে ব্যবসায়ীদের মিথ্যা তথ্য দেওয়ার বদ অভ্যাস ত্যাগের পরামর্শ দেন। বিস্তারিত জানাচ্ছেন মামুন আব্দুল্লাহ। জ্বালানি সংকট, রাজস্ব হয়রানি আর আমলাতান্ত্রিক জটিলতায় গেল কয়েক বছর ধরেই কমছে দেশি বিদেশি বিনিয়োগ। এ পরিস্থিতিতে ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিতে কর কাঠামো যৌক্তিক করা এবং ব্যবসার খরচ কমাতে বিভিন্ন সময় নানা দাবি জানিয়ে আসছেন উদ্যোক্তারা। এমন প্রেক্ষাপটে ঢাকা চেম্বার অব কমার্স ডিসিসিআই আয়োজন করে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনা, যেখানে উঠে আসে ব্যবসা বান্ধব পরিবেশ তৈরিতে নানা অভিমত। কর হার সর্বোচ্চ 25% করার পাশাপাশি ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা করার প্রস্তাব দেন ব্যবসায়ীরা। ইকোনমিক জোনেও যারা বিনিয়োগ করছে তারা কিভাবে টাকা তুলবে? এই যে ক্যাপিটাল মার্কেট থেকে তারা তুলতে পারে, বন্ড মার্কেট থেকে তারা তুলতে পারে, এইখানে এই জায়গাগুলি কিন্তু আমাদের আরো ডিপ ডাইভ করতে হবে। কেন আমরা ট্যাক্সের নেট বাড়াতে পারছি না? এনবিআর এর যে সক্ষমতা বাড়িয়ে আমরা কেন পারছি না এক জায়গায়? যার জন্য হচ্ছে কি যারা ট্যাক্স দিচ্ছে তাদের উপর উপর্যুপরি কিন্তু চাপ সৃষ্টি হচ্ছে। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টু বলেন, ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে এমন বাজেট হওয়া দরকার। ব্যবসায়ীদের পক্ষ থেকে সরকারকে মিথ্যা কথা বলা বন্ধ করতে। এর আগে শুধু মিথ্যা কথা হচ্ছে, $400 বিলিয়ন, $500 বিলিয়ন জিডিপি, এখন বলে কমে নিয়ে আসছে। তো যদি কাগজের খোঁচা যদি কমে আর বাড়ে,
উৎপাদন বৃদ্ধি করার দরকারটা কি ভাই? হোল ট্যাক্সেশনের মডেল হওয়া উচিত, চিন্তা হওয়া উচিত যে বাংলাদেশে আগামী দিনে আমরা ইনভেস্টমেন্ট কিভাবে ডেভেলপ করব, বিজনেস ডেভেলপ কিভাবে হবে। ইনভেস্টমেন্ট বিজনেস যদি গ্রোথ না হয় তাহলে আপনি ট্যাক্স জিডিপির কথা বলে কোনো লাভ হবে না। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, ব্যবসায়ীরা যেসব বাধার সম্মুখীন হচ্ছেন তা নিরসনে চেষ্টা করা হচ্ছে। আমাদেরকে ঋণ শোধ করতে হচ্ছে, সুদ পরিশোধ করতে হচ্ছে, তার মানে রেভিনিউ লাগবে। আমরা যদি ভবিষ্যতে ইভেন ব্যালেন্স বাজেটও করি, তারপরে যে ঋণের বোঝা হয়েছে এটাও কিন্তু ক্যারি করতে হবে অনেকদিন পর্যন্ত। সেই বাস্তবতায় হয়তো আমরা অনেক বেশি কমাতে পারবো না, কিন্তু আমাদের একটা চেষ্টা থাকবে। আগামী বছর থেকে কর্পোরেট কর রিটার্ন অনলাইনে দেয়া যাবে বলে জানান এনবিআর চেয়ারম্যান। নিয়মকানুন যথাযথভাবে পালন করলে কাঁচামাল আমদানিতে গ্রিন চ্যানেল ব্যবহারের সুযোগ দেওয়ার আশ্বাস দেন তিনি। আগামী বছর থেকে কর্পোরেট ট্যাক্স রিটার্ন অনলাইনে দেওয়া যাবে। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। নীলফামারীর তিস্তা প্রকল্পের আশেপাশে হতে পারে চীনের দেয়া উপহারের 1000 বেডের হাসপাতাল। বাংলাদেশের সাথে দেশটির 50 বছরের কূটনৈতিক সম্পর্ক উপলক্ষে চীন সরকার হাসপাতালটি উপহার দিচ্ছে, এমন তথ্য দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসার সার্বিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে তিনি জানান, আহতদের মধ্যে 40 জনকে থাইল্যান্ড, সিঙ্গাপুর ও রাশিয়ায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে 26 জন চিকিৎসা শেষে দেশে ফিরেছেন। তিনি জানান, 7 বছরের গুলিবিদ্ধ শিশু বাসিত আল মুসার চিকিৎসায় 6.5 কোটি এবং আহত হাসানের চিকিৎসায় 3 কোটি টাকা ব্যয় হয়েছে সরকারের। এছাড়া আহত আরও 8 জনকে ব্যাংকক ও সিঙ্গাপুরে পাঠাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে তালিকা পাঠানো হয়েছে। এর বাইরে আরও 21 জনকে তুরস্ক ও 31 জনকে পাকিস্তানে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটি। যুক্তরাষ্ট্র সরকার একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসীদের পাঠানো এবং সকল ভিসা ক্যাটাগরিতে কড়া তদন্ত কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে। ইমিগ্রান্টস ইন্টারন্যাশনাল ইউএসএর চেয়ারম্যান অ্যাটর্নি মঈন চৌধুরী জানিয়েছেন, অবৈধ ব্যক্তিদের ফেরত পাঠানো, প্রবেশদ্বারে কঠোর জিজ্ঞাসাবাদ, ছাত্র ভিসা প্রসেসিংয়ে বিলম্ব এবং পারিবারিক কর্মসংস্থান ভিত্তিক ভিসায় জটিলতা দেখা দেবে যুক্তরাষ্ট্র সরকারের নির্বাহী আদেশের কারণে। তিনি বলেন, নিউ ইয়র্ক, নিউ জার্সি ও কানেকটিকাটে অবৈধ বাংলাদেশির সংখ্যা বেশি হয় কূটনৈতিক পর্যায়ে মর্যাদাপূর্ণ ফেরত নিশ্চিতের বিষয়ে আলোচনা চলছে। গ্রিন কার্ড ও অন্যান্য ভিসা হোল্ডারদের জন্য বিমানবন্দরে কঠোর জিজ্ঞাসাবাদ চালু হয়েছে। বছরে 10 মাসের বেশি সময় বিদেশে অবস্থান করলে গ্রিন কার্ড বাতিলের ঝুঁকি আছে বলে জানান অ্যাটর্নি মঈন চৌধুরী। বর্তমান আমেরিকার যে এক্সিকিউটিভ আদেশ অনুযায়ী যারাই আমেরিকায় অবৈধভাবে বসবাস করছেন তাদেরকে দেশ থেকে বৈধ উপায়ে ফেরত পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বৈধ উপায় কি? তাদেরকে গ্রেফতার করবে, তারপরে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবে, হিয়ারিং হবে, তাদেরকে হয়তো বের করে দেবে। যাদের অর্ডার হয়ে গেছে অলরেডি যে আমেরিকায় তারা থাকতে পারবে না। চৈত্র সংক্রান্তি উপলক্ষে রাজধানীর বনানী খেলার মাঠে ঘুড়ি উৎসব হয়েছে। মায়ের ডাক সংগঠনটির আয়োজনে বিকেলে এই উৎসব হয়। উৎসবে গুম হওয়া বিভিন্ন ব্যক্তিবর্গের স্বজনরা অংশ নেয়। এ সময় তাদের হাতে রং বেরঙের ঘুড়ি ও ফিলিস্তিনি পতাকা দেখা যায়। আয়োজকরা জানান, চৈত্র সংক্রান্তি নববর্ষের অংশ। নতুন প্রজন্মকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পরিবেশ তৈরি করে দিতেই মূলত এই আয়োজন। অন্তর্বর্তী সরকারের 7 মাস অতিবাহিত হলেও এখন গুম হওয়া ব্যক্তিদের ফিরিয়ে আনা ও বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন মায়ের ডাক সংগঠনটির সমন্বয়ক সানজিদা ইসলাম। পরে ঘুড়ি উৎসবে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশের মতো যেন বহির্বিশ্বের সব দেশ একসাথে হয়ে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যখন তারা একসাথে এই চরম মানবাধিকার লঙ্ঘনটা প্রতিরোধ করতে পারবে, আমার মনে হয় তখন ফিলিস্তিনের বাতাসটাও বাংলাদেশের মতো হবে, আকাশটাও এমন হবে যেখানে এই মুক্ত ঘুড়িগুলো উঠতে পারবে। আরো কিছু খবর নিয়ে এবার একটি ডেস্ক রিপোর্ট দেখুন। অনির্বাচিত অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ দীর্ঘ থেকে দীর্ঘতর করতে বিভিন্ন মহল থেকে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহের হালুয়াঘাটের কৈচাপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক
আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে এতে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক এনায়েতুল্লাহ কালাম ও হালুয়াঘাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আরফান আলী সহ অনেকে উপস্থিত ছিলেন। বিএনপির ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে। অনুষ্ঠানের শুরুতে কলেজ মোড় হতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি KM খালেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি MA হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী। উচ্চাশা অনুযায়ী বিনিয়োগ সম্মেলনের সাফল্য অর্জিত না হলে তা দুঃখজনক হবে বলেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, বিনিয়োগ সম্মেলনকে ঘিরে দেশে বিদেশে যে আগ্রহ তৈরি হয়েছে তাকে ইতিবাচকভাবে কাজে লাগাতে হবে। উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার জোবায়ের আহমেদ ভূঁইয়া ও অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা সহ অনেকে। আনন্দ র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বিশ্ববিদ্যালয় দিবস পালন হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর সুচিতা শর্মিন ও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ব্যারিস্টার M সরওয়ার হোসেন সহ অন্যরা। কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ম্যানশন হাউসে। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন RRM গ্রুপের চেয়ারম্যান এবং কমনওয়েলথের কান্ট্রি ডিরেক্টর ডক্টর সুমন চৌধুরী। কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান জোনাথন লর্ড মারল্যান্ডের নেতৃত্বে হয় এই শীর্ষ সম্মেলন। কৌশলগত উপদেষ্টা জিলুর হুসাইন সহ কমনওয়েলথভুক্ত দেশগুলোর বিশিষ্ট নেতা এবং নীতি নির্ধারকরা একত্রিত হয়েছিলেন এ অনুষ্ঠানে। বাণিজ্য, বিনিয়োগ, উদ্ভাবন এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে আলোচনা এবং পারস্পরিক সুযোগ তৈরির একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম ছিল এই সামিট। 2 দিনব্যাপী হার্ভার্ড HSIL হ্যাকাথন 2025-এর বাংলাদেশ রাউন্ডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে UIU ক্যাম্পাসে। UIUর ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে এতে অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান, স্বাস্থ্যসেবা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ডাক্তার মোহাম্মদ আবু জাফর এবং বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক AKM আমিরুল ইসলাম ও DEIED প্রকল্প পরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। দেশের বাইরে শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দিতে অনুষ্ঠিত হয়েছে গ্লোবাল এডুকেশন রোডম্যাপ 2025। রাজধানীর একটি 5 তারকা হোটেলে আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সুবিধা ও প্রয়োজনীয় তথ্য শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এই শিক্ষা মেলার আয়োজন করে বাংলায় IELTS এবং ইমিগ্রেশন সেন্টার BIIC। প্রধান অতিথি ছিলেন BIIC এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন লন্ডনের ইউনিভার্সিটি অফ হালের আঞ্চলিক ব্যবস্থাপক বাইবাক রেভানে ও লিডস বেকেট ইউনিভার্সিটির ডিন প্রফেসর ডেভারাল ক্যাপস। যথাযোগ্য মর্যাদা এবং উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে সুইডেনে বাংলাদেশ দূতাবাস স্টকহোমে। দিবসটি উদযাপন উপলক্ষে স্টকহোমের একটি স্বনামধন্য হোটেলে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, সংসদ সদস্য, সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কূটনৈতিক কোরের সদস্য, ব্যবসায়ী প্রতিনিধি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিদেশি অতিথিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUPA 2024-25 শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের ফ্রেশার্স রিসিপশন 2024-2025 অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপাচার্য মেজর জেনারেল মোহাম্মদ মাহবুব উল আলম। তিনি বলেন, প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীদেরকে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি মানবিক গুণাবলীর বিকাশের বিষয়টিকেও শিক্ষার অংশ হিসেবে প্রাধান্য দেওয়া হয়। উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোকাদ্দেম হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব, তার আগে ক্রাউন্সম্যান শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। কাল শুরু বাংলা নববর্ষ 1432, সর্বজনীনভাবে উদযাপনের আহ্বান প্রধান উপদেষ্টার। ফ্যাসিবাদের মুখাকৃতিতে আগুন দেয়া যুবক শনাক্ত। চট্টগ্রামের ডিসি হিলে বর্ষবরণের মঞ্চ ভাঙচুর। 10টি ইকোনমিক জোন বাতিল, নেপালের জন্য আলাদা জোন হচ্ছে। শাহজালালের 3rd টার্মিনাল দ্রুত চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার।
শিল্প বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ইউনিটে বাড়ল 33%। ক্যাপটিভের গ্যাসের দাম হচ্ছে 42 টাকা, শিল্প খাতে ইউনিট প্রতি 40 টাকা। গণতন্ত্রের কথা বলে উল্টো দিকে যাত্রা জন আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলেছেন সালাউদ্দিন আহমেদ। নৌকা ভাসানোর চেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি মান্নার। শিশু আসিয়া হত্যা মামলায় আদালতে চার্জশিট, মেঘনা আটকে হাইকোর্টের রুল। গ্রেপ্তার প্রক্রিয়া সঠিক না হলেও যথেষ্ট অভিযোগ রয়েছে দাবি আইন উপদেষ্টার। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।